যে কথাগুলো ভুলে থাকা ভালো সেগুলোকেই আমরা মনে রেখে দিই, তাই জীবনে সমস্যা কখনো শেষ হয় না। আজকের গল্পটি হলো ভগবান বুদ্ধের দুজন শিষ্যকে নিয়ে। এই দুজন শিষ্য ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী। তারা গৌতম বুদ্ধের সঙ্গে একই মঠে থাকতেন। এর মধ্যে একজন ছিলেন যথেষ্ট প্রবীণ, আর অন্যজন তার তুলনায় নবীন, অর্থাৎ বয়সে কম। প্রবীণ ভিক্ষুটি বহুদিন ধরে এই মঠে বসবাস করছেন এবং বহুদিন ধরেই বৈরাগ্যের এই পথে চলে আসছেন। সেদিক থেকে তিনি এই মঠের ও সন্ন্যাস জীবনের পুরনো বাসিন্দা ও যথেষ্ট প্রাজ্ঞ। আর যে নবীন ভিক্ষু ছিলেন, তিনি খুব বেশি দিন হয়নি বৈরাগ্যের এই পথে এসেছেন। এক বর্ষা দিনের কথা। লোকালয় থেকে অনেক দূরেই এক বনের মাঝে বুদ্ধ মঠটি ছিল। প্রতিদিনের মতো এই দুজন বৌদ্ধ ভিক্ষুও গ্রামে গিয়েছিলেন ভিক্ষা গ্রহণ করতে। দিন শেষে তারা যা ভিক্ষা পেয়েছিলেন সেটা নিয়ে মঠে ফিরছিলেন। তখনও বৃষ্টি পড়ছিল। এর মাঝেই তারা হেঁটে চললেন। গ্রাম ও মঠের মাঝে একটি নদী বয়ে যায়। বৃষ্টির জন্য সেই নদীতে জল বেড়ে গিয়েছিল। তারপরও সে জল পার করাটা তাদের জন্য ততটা অসুবিধা ছিল না। তারা নদী পার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই দূরে এক মেয়ের চিৎকার শুনতে পেলেন। তাকিয়ে দেখলেন একটি মেয়ে তাদের দিকে ইশারা করে চিৎকার করছে সাহায্যের জন্য। মেয়েটি খুব সুন্দরী ছিল। দেখে মনে হয় কোনো অপ্সরা দাঁড়িয়েছিল। তার শরীরে স্বর্ণালঙ্কারে ঢাকা ছিল। মনে হয় রাজপরিবারের কোনো মেয়ে হবে। মেয়েটি তখন একটু খুঁড়িয়ে অথচ যতটা সম্ভব দ্রুত দুই বুদ্ধ ভিক্ষুর কাছে এলেন। এসে বললেন, আমি এই নগরের রাজকন্যা। বৃষ্টি শুরু হওয়ার আগে শিকারে বেরিয়েছিলাম, কিন্তু শিকার করতে করতে আমি সৈনিকদের থেকে আলাদা হয়ে যাই। এখন আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু এতটুকু জানি আমার এই নদী পার করতে হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও আমি নদী পার করতে পারছি না। আপনারা আমাকে সাহায্য করুন। মেয়েটি আরো বলল, নদী পার করার জন্য কয়েকবার চেষ্টা করার সময় তার পায়ে আঘাত লেগে যায়, যার জন্য সে ভালো করে চলতে পারছে না। আর এতক্ষণে হয়তো তার বাবা তার না ফেরার জন্য চিন্তা করছে। হয়তো একদল সেনাকেও পাঠিয়ে দিয়েছে তাকে খুঁজতে। তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই নদী পার করে রাজপ্রাসাদে যেতে হবে। সে তাদের অনুরোধ করল যাতে নদী পার করে দেয়। মেয়েটির কথা শুনে দুই বুদ্ধ ভিক্ষু সংকটে পড়লেন। গৌতম বুদ্ধের আদেশ ছিল যেন কোনো বুদ্ধ ভিক্ষুই কোনো নারীকে স্পর্শ না করে। কিন্তু যখন মেয়েটি বারবার অনুরোধ করল, তখন নবীন বুদ্ধ ভিক্ষুটি মেয়েটিকে কাঁধে তুলে নদী পার করে দিল। তাদের পিছে পিছে প্রবীণ ভিক্ষুটিও নদী পার করলেন। নদী পার করানোর পর মেয়েটি নিজের রাস্তা ধরে রাজপ্রাসাদের দিকে চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পর দুজন বৌদ্ধ ভিক্ষু নিজেদের মঠের দিকে চলা শুরু করলেন। নবীন ভিক্ষু খুব শান্ত ছিলেন। তিনি নিজের পথেই চুপচাপ হাঁটছিলেন। কিন্তু প্রবীণ ভিক্ষু মনে মনে অস্থির হয়ে পড়েছিলেন। ভাবতে লাগলেন, নবীন ভিক্ষু আজ এক অনর্থ করে বসল। নিষেধ থাকা সত্ত্বেও কেন সেই মেয়েটিকে স্পর্শ করল? আমাদের যে ব্রহ্মচর্য ও বৈরাগ্যের গরিমা আছে, সেটা আজ এই নবীন বুদ্ধ সন্ন্যাসী মেয়েটিকে স্পর্শ করে কলঙ্কিত করেছে। তিনি মনে মনে খুবই ক্রুদ্ধ হলেন এবং দ্রুত হাঁটছিলেন, আর পিছন পিছন ফিরে বারবার নবীন সন্ন্যাসীর দিকে তাকাচ্ছিলেন। তারা যখন মঠে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাত মুখ ধুয়ে সন্ধ্যা আরতি সারলেন। রাতের খাবার খেয়ে নিয়েছিলেন দুজনে। কিন্তু প্রবীণ ভিক্ষুর ক্রোধ তখনও থামেনি। তিনি ভাবলেন, ভগবান বুদ্ধকে আজই সব কথা খুলে বলতে হবে। অন্তত তিনিই পারবেন এর প্রতিবিধান করতে। বলবেন, আমাদের সন্ন্যাসীর তপস্যা আজ এই নবীন ভিক্ষু ভঙ্গ করে দিয়েছে। এই সন্ন্যাসী এই মঠে থাকার অনুপযুক্ত। তাকে এখান থেকে বিদায় করে দেওয়াই ঠিক হবে। এসব চিন্তা করে প্রবীণ ভিক্ষু চলে গেলেন গৌতম বুদ্ধের কাছে। সেখানে গিয়ে খুব উঁচু গলায় সবকিছু বলতে লাগলেন, যেন তিনি নবীন সন্ন্যাসীর বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন। তার গলার আওয়াজে সেই স্থানে মঠের কিছু সন্ন্যাসী এসে হাজির হল। গৌতম বুদ্ধ তখন সেই নবীন ভিক্ষুকে ডেকে আনলেন। গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, প্রবীণ ভিক্ষু যা যা বলছে তা কি ঠিক? নবীন ভিক্ষুটি কিছুই বুঝতে পারল না সে কোন বিষয়ে কথা বলছেন। সে তাকিয়ে রইল গৌতম বুদ্ধের দিকে। গৌতম বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো নারীকে আজ নিজের কাঁধে করে নদী পার করে দিয়েছ? তুমি কি কোনো নারীকে স্পর্শ করেছ আজ সন্ধ্যায়? নবী সন্ন্যাসী সব ঘটনা ভুলে গিয়েছিল। হঠাৎ গৌতম বুদ্ধের এই প্রশ্ন করাতে একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, মনে পড়েছে। আজ সন্ধ্যায় এক নারীকে নদী পার করে দিয়েছি। সেই নারীটি পার করতে পারছিল না নদীটি।
পায়ে আঘাত পেয়েছিল। আমি সেই নারীকে নদী পার করে সেখানে ছেড়ে এসেছিলাম। তারপর সবকিছু ভুলে আমি মঠে চলে এসেছি। অথচ প্রবীণ এই ভিক্ষু সেই নারীকে এখনও নিজের মস্তিষ্কে বহন করে চলেছেন। নবীন ভিক্ষুটির কথা শুনে গৌতম বুদ্ধ মনে মনে হাসলেন। তখন উপস্থিত সব ভিক্ষুদের বললেন, দেখো, তোমরা যদি অতীতের কোনো ঘটনায় আটকে থাকো তবে কখনো এগিয়ে যেতে পারবে না। এই দুজন ভিক্ষুর সাথে তখন এক নারীর দেখা হয়েছিল। নবীন ভিক্ষুটি তার দায়িত্ব পালন করেছিলেন। সে তার সন্ন্যাসের গরিমা ভোলেনি। সে মেয়েটিকে নদী পার করিয়ে দিয়ে সে মেয়েটির সম্পর্কে সম্পূর্ণ বিস্মিত হয়ে গেছিল। সেটাও ভুলে গিয়েছিল যে কোনো নারীকে সে স্পর্শ করেছিল। আর যে প্রবীণ ভিক্ষু সে নারীকে স্পর্শ পর্যন্ত করেনি, কিন্তু তাকে নিজের মস্তিষ্কে এখনো বয়ে বেড়াচ্ছে। এই গল্পটি খুব ছোট, কিন্তু এর মধ্যে একটা শিক্ষা আছে। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা পুরনো কোনো ঘটনাকে মনে করতে করতে নতুনভাবে জীবন চলতে পারেন না। তারা স্মৃতিতে আটকে থাকেন, ঘটে যাওয়া ঘটনার নিজেকে জড়িয়ে রাখেন। তারা জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে পারে না। তাই তারা জীবনের সুখের সাথে আনন্দের সাথে কম্প্রোমাইজ করে নেয়। তারা অতীতে পড়ে থাকে, বর্তমান ও ভবিষ্যৎকে ভুলে যায়। শুরুতেই একটা কথা বলেছিলাম, যেসব কথাগুলো ভুলে থাকা ভালো সেগুলোকেই আমরা মনে রাখি। তাই জীবনে সমস্যা কখনো শেষ হয় না। অতীত থেকে বেরিয়ে আসুন, বর্তমানকে সঙ্গে করে বাঁচুন। এরই নাম জীবন, এরই নাম নিজেকে গুছিয়ে নেওয়া, নিজেকে আবিষ্কার করা। ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।